বাংলা ইআরপি টাইলস অ্যান্ড স্যানিটারি সফটওয়্যারে আপনাকে স্বাগত। টাইলস ও স্যানিটারি ব্যবসা পরিচালনাকে আরও সহজ করতে পিয়ার টেকনোলজি লিমিটেড তৈরি করেছে একটি স্মার্ট সফটওয়্যার সলিউশন। টাইলসের হিসাব হাতে কলমে পরিচালনা করা, সময় সাপেক্ষ এসআরও, বিলিং, অর্ডার এবং মজুত পণ্য স্টক, স্কোয়ার ফিট, পিস বক্স আকারে হিসাব করা কঠিন। এ সকল সমস্যার সমাধানের জন্য বাংলা ইআরপি টাইলস অ্যান্ড স্যানিটারি ব্যবস্থাপনা সফটওয়্যারে পাচ্ছেন টাইলসের স্বয়ংক্রিয় স্কোয়ার ফিট, পিস, বক্স হিসাবের সাথে স্টক ক্রয়, বিক্রয়, গোডাউন ও শোরুমের মজুত পণ্য হিসাব পরিচালনা করার খুব সহজ সমাধান। তাহলে চলুন সফটওয়্যার সম্পর্কে আমরা বিস্তারিত জানি। সফটওয়্যারে প্রবেশ করার পর আমরা প্রথমে লগইন ইন্টারফেস দেখতে পারবো। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে আমরা সহজেই সফটওয়্যারের অ্যাক্সেস নিতে পারবো। সফটওয়্যারে প্রবেশ করার পর প্রথমে হোম স্ক্রিনের সবচেয়ে ব্যবহৃত বহুল আইকনগুলো আমরা এখানে দেখতে পারবো এবং বাম পাশে মডিউলগুলো দেখতে পারবো। মডিউল সমূহের মধ্যে আমরা উক্ত মডিউল রিলেটেড অপশনগুলো দেখতে পারবো। এভাবে অ্যাকাউন্টস, পারচেস, সেলস, এইচআরএম, এসএমএস, সেটিংস এই মডিউলগুলোর অপশনগুলো আমরা সহজেই অ্যাক্সেস নিতে পারবো। এর ফলে যে কোনো নতুন ইউজার সহজেই যে কোনো অপশন খুঁজে বের করতে পারবেন। এখন আমরা সফটওয়্যারের প্রাথমিক পর্বে পরিচালকের বিনিয়োগ ও টাইলসের ক্যাটালগ তৈরি করব এবং পরবর্তীতে সাপ্লায়ার তথ্য এন্ট্রি করার মাধ্যমে ক্রয়, বিক্রয়, স্টক রিপোর্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পরিচালকের বিনিয়োগ সফটওয়্যারে এন্ট্রি করার জন্য প্রথমে আমাদের পরিচালকের তথ্য সফটওয়্যারে এন্ট্রি করতে হবে। সেজন্য সেটিংস থেকে আমরা ডিরেক্টর রেজিস্টারের মাধ্যমে একটি ফর্ম দেখতে পারবো। এখানে সকল তথ্য দিয়ে ক্রিয়েট নিউ ডিরেক্টরের মাধ্যমে আমরা সহজেই পরিচালকের তথ্য সফটওয়্যারে এন্ট্রি করতে পারবো এবং এখান থেকেই আমরা চাইলে সকল পরিচালকের তালিকা দেখতে পারবো এবং পরিচালকের যে কোনো তথ্য আমরা সংশোধন এবং মুছে ফেলতে পারবো। যেহেতু আমাদের পরিচালকের তথ্য এন্ট্রি করা সম্পূর্ণ হয়েছে, এখন আমরা পরিচালক হতে বিনিয়োগের অর্থ সফটওয়্যারে এন্ট্রি করব। সেজন্য আমরা চলে যাব অ্যাকাউন্টসে এবং অ্যাকাউন্টস থেকে আমরা অ্যাকাউন্ট ট্রানজ্যাকশনের মাধ্যমে পরিচালক থেকে বিনিয়োগ নিতে পারি। যেমন ট্রানজ্যাকশন টাইপ থেকে আমরা ডিরেক্টর ডিপোজিট রিসিভ সিলেক্ট করে এবং ট্রানজ্যাকশন অ্যাকাউন্ট থেকে আমরা ডিরেক্টরের নাম সিলেক্ট করে দিব এবং এখানে আমরা রিসিভ পেমেন্ট মেথডে চাইলে ক্যাশ এবং ব্যাংকের যে কোনো মাধ্যমে ডিরেক্টর থেকে টাকা জমা নিতে পারি। সেক্ষেত্রে আমি বর্তমানে তার কাছ থেকে আরও 10 লক্ষ টাকা জমা নিচ্ছি এবং পোস্ট ট্রানজ্যাকশনের মাধ্যমে আমি তা সফটওয়্যারে এন্ট্রি সম্পূর্ণ করলাম এবং আমি চাইলে এই ভাউচারটি সংরক্ষণ করতে পারি এবং এভাবেই এক বা একাধিক পরিচালকের কাছ থেকে বিনিয়োগ নিতে পারি। এখন যদি আমরা আমাদের ক্যাশ বুকে দেখি তাহলে আমরা দেখব যে ডিরেক্টরের কাছ থেকে আমাদের ক্যাশে 10 লক্ষ টাকা জমা হয়েছে এবং আমাদের বর্তমান ব্যালেন্স 10 লক্ষ টাকা, যা ব্যবহার করে এখন আমরা সহজেই ক্রয় সম্পূর্ণ করতে পারবো। তবে ক্রয় পূর্ববর্তী যে বিষয়টি চলে আসে সেটা হচ্ছে পণ্যের ক্যাটালগ তৈরি বা টাইলসের ক্যাটালগ তৈরি করা। তো সেজন্য আমাদেরকে চলে যেতে হবে পারচেসে এবং পারচেসের মধ্যে আমরা ম্যানেজ আইটেম কলামে দেখতে পারবো আইটেম গ্রুপ, আইটেম ব্র্যান্ড, ক্রিয়েট নিউ আইটেম। এই তিনটি স্টেপ কমপ্লিট করার মাধ্যমে আমরা একটি পণ্যের ক্যাটালগ সম্পন্ন করতে পারবো। সেক্ষেত্রে চলে আসি প্রথমে আইটেম গ্রুপে। আইটেম গ্রুপের মাধ্যমে আমরা মূলত পণ্যের ক্যাটাগরি ডিফাইন করে থাকি। তো সেক্ষেত্রে আমি যদি এখানে একটা পণ্যের ক্যাটাগরি বা পণ্যের গ্রুপ লিখি, যেমন আমি এখানে লিখতে পারি আউটডোর টাইল এবং ক্রিয়েট গ্রুপের মাধ্যমে তৈরি সম্পূর্ণ করতে পারি এবং এই স্ক্রিন থেকেই আমি চাইলে সার্চের মাধ্যমে যে সকল ক্যাটালগ আমার তৈরি সম্পূর্ণ হয়েছে আমি এখান থেকে দেখতে পারি এবং প্রিন্ট গ্রুপের মাধ্যমে আমি ক্যাটাগরির একটি রিপোর্ট নিতে পারি এবং পরবর্তী স্টেপে আমি পণ্যের ব্র্যান্ড তৈরি করতে পারি। যেমন একইভাবে আমি পণ্যের ব্র্যান্ড অপশনে ক্লিক করলাম এবং এখানে এসে আমি ব্র্যান্ডের নাম লিখে দিলাম নিটকো এবং ক্রিয়েট ব্র্যান্ডের মাধ্যমে একইভাবে আমি ব্র্যান্ড তৈরি সম্পূর্ণ করলাম এবং পরবর্তীতে যে আমার ফাইনাল যে স্টেপটি আসে সেটা হচ্ছে ক্রিয়েট নিউ আইটেম। এর মাধ্যমে আমি একটি টাইলসের ক্যাটালগ তৈরি সম্পূর্ণ করব। সেক্ষেত্রে প্রথমে চলে আসে পণ্যের নাম।
যেমন আমি এখানে দিতে পারি নিটকো মার্বেল টাইল, এবং এখানে পণ্যের ব্র্যান্ড দিতে পারি MWP 900। ওকে, এবং পণ্যের প্রোডাক্ট গ্রুপ যেটা আমরা একটু আগে তৈরি করলাম সেটা হচ্ছে এখানে চলে আসবে আউটডোর টাইল, এবং এখান থেকে ব্র্যান্ড নিটকো। এবং এই তথ্যগুলো দেওয়ার পরিশেষে আমাদের যে মূল বিষয়টা চলে আসে সেটা হচ্ছে প্রোডাক্ট ইউনিট। হ্যাঁ, আমরা এটা চাইলে বক্স, স্কোয়ার ফিট এবং টাইলসের পিস আকারে এখানে আমরা হিসাবটা দিতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে প্রাথমিক পর্যায়ে স্কোয়ার ফিট সিলেক্ট করব এবং এখানে টাইলসের সাইজটা লিখে দেব, যেটা হচ্ছে 80x80। এবং পরবর্তীতে কোয়ান্টিটি ইন বক্স, এক বক্সে মোট কত পিস আমার টাইলস থাকে, তো সেক্ষেত্রে আমি এখানে লিখতে দিতে পারি 8 পিস। এবং পরবর্তীতে রয়েছে পারচেস প্রাইস। পারচেস প্রাইস এখানে আমি দিতে পারি 120 টাকা পার স্কোয়ার ফিট, এবং সেলস প্রাইস 140 টাকা। এবং এখানে যদি আমার কোনো কারণে এই স্টকটা 100 ফিটের নিচে চলে আসে তাহলে সে আমাকে স্টক অ্যালার্ট দিবে। এই তথ্যগুলো পূরণ করে আমি যখন ক্রিয়েট নিউ প্রোডাক্টে ক্লিক করব, আমার কিন্তু পণ্যের একটি সম্পূর্ণ ক্যাটালগ তৈরি সম্পূর্ণ হয়েছে। এখন চাইলে আমি এখান থেকে সার্চের মাধ্যমে আমি যেই ক্যাটালগগুলো তৈরি করেছি তার লিস্ট দেখতে পারি, এবং চাইলে যে কোনো তথ্য আমি এখান থেকে সংশোধন করতে পারি এডিটের মাধ্যমে। এবং প্রিন্ট প্রোডাক্ট রিপোর্টের মাধ্যমে আমার স্টকে বা আমার লিস্টে যে সকল ক্যাটালগ রয়েছে তা আমি এখান থেকে দেখতে পারি, যেখানে আমার সেলস প্রাইস এবং ইএমআই প্রাইস, হোলসেল প্রাইস উল্লেখ রয়েছে। তাহলে আমরা এখন ক্যাটালগ তৈরি সম্পন্ন করলাম, এবং পরবর্তীতে যে স্টেপটি চলে আসে সেটা হচ্ছে সাপ্লায়ার তৈরি। মূলত হচ্ছে আমরা যে সাপ্লায়ারের কাছ থেকে পণ্য ক্রয় করি, ওই সাপ্লায়ার তথ্যগুলো আগে আমাদের সফটওয়্যারে এন্ট্রি করতে হবে। সেজন্য আমাদের পারচেস থেকে আমরা পারচেস কলামে পেয়ে যাব সাপ্লায়ার ওপেনিং। এখান থেকে আমরা সাপ্লায়ারের সকল তথ্য দিয়ে আমরা সহজেই কি করতে পারি, সাপ্লায়ার এন্ট্রি করতে পারি ক্রিয়েট সাপ্লায়ারের মাধ্যমে। যেমন আমি একটি সাপ্লায়ার প্রস্তুত সম্পূর্ণ করলাম, এভাবে আমি একাধিক সাপ্লায়ার প্রস্তুত করতে পারি এবং সার্চের মাধ্যমে যে কোনো সাপ্লায়ারের তথ্য আপডেট বা সাপ্লায়ারের যে তথ্য সহকারে প্রিন্ট রিপোর্ট নিতে পারি আমি। আমরা এতক্ষণ যাবৎ সফটওয়্যারের প্রাথমিক কাজগুলো সম্পূর্ণ করেছি। এখন আমরা চাইলে ক্রয় এবং বিক্রয় কার্যক্রম পরিচালনা এবং হচ্ছে যে কোনো রিপোর্ট দেখতে পারি। তো প্রথমেই আমরা চলে আসি ক্রয় কার্যক্রমে, এবং সফটওয়্যারে ক্রয় কার্যক্রম পরিচালনার জন্য আমরা চলে যাব পারচেসে, এবং পারচেস থেকে আমরা পারচেস কলামেই পেয়ে যাব পারচেস এন্ট্রি। পারচেস এন্ট্রিতে ক্লিক করে আমরা পারচেস স্ক্রিনে প্রবেশ করলাম। এখানে আমরা প্রথমেই দেখতে পারতেছি সেটা হচ্ছে ট্রানজাকশন টাইপ, যেটা আমাদের পারচেস এন্ট্রি সিলেক্ট করাই আছে, এবং সাপ্লায়ার নেমে আমরা সাপ্লায়ার নেমটি সিলেক্ট করে দেব। পরবর্তীতে পেমেন্ট মেথড, যেটা হচ্ছে মূলত আমি তাকে যে টাকাটা পরিশোধ করব সেটা কিভাবে, হাতে নগদ অথবা ব্যাংকে আমি টাকাটা পরিশোধ করতে পারি। তো সেক্ষেত্রে আমি হাতে নগদ সিলেক্ট করলাম, এবং পরবর্তীতে আমি চলে আসছি অ্যাড আইটেমে। এখানে আমি প্রোডাক্ট নেমে আমি যে প্রোডাক্টটা ক্রয় করছি ওই প্রোডাক্টের নামটা এখানে লিখব। যেমন আমি এখানে নিটকো যে পণ্যটা আমি তৈরি করছিলাম ওইটা আমি সিলেক্ট করলাম, এবং পরবর্তীতে ট্রানজ্যাকশন ইউনিট, এটা আমি চাইলে বক্স বা টাইলস পিস আকারে আমি ক্রয় করতে পারি এবং স্কোয়ার ফিট করতে পারি। সেক্ষেত্রে আমি স্কোয়ার ফিট সিলেক্ট করলাম, এবং এখানে আমি 200 স্কোয়ার ফিট পণ্য ক্রয় করব, এবং এখানে স্বয়ংক্রিয়ভাবে পণ্যের রেট এবং হচ্ছে মোট মূল্য চলে এসেছে, যেটা হচ্ছে আমি পূর্বে উল্লেখ করে দিয়েছিলাম 120 টাকা, এবং টোটাল প্রাইস সে অনুযায়ী 24,000 টাকা এখানে চলে আসছে। এবং আমি এখানে চাইলে ডিসকাউন্ট অ্যামাউন্ট অ্যাড করতে পারি, প্রোডাক্ট সিরিয়াল এবং বারকোড চাইলে ব্যবহার করতে পারি। এবং এখানে কিন্তু আমি যে টাইলসের সাইজ এটা স্বয়ংক্রিয়ভাবে উল্লেখ হয়ে যাবে। আমরা যদি এই স্ক্রিনটাতে পুনরায় লক্ষ্য করি সেক্ষেত্রে এই কোয়ান্টিটিতে আমরা 200 স্কোয়ার ফিট লিখলেও এটা স্বয়ংক্রিয়ভাবে 222.22 হয়ে গেছে। এর কারণ আমাদের যে সাইজ রয়েছে ওই সাইজ অনুযায়ী পরিপূর্ণ টাইলস 222.22 স্কোয়ার ফিট হবে। তো পরবর্তীতে আমরা অ্যাড আইটেমের মাধ্যমে আমাদের কার্টে যুক্ত করলাম। একইভাবে আমরা আরও পণ্য এখানে অ্যাড করতে পারি।
যেমন আমি এখানে আরেকটা পণ্য ক্রয় করব, যেটা হবে মূলত হচ্ছে আমার 5,000 ফিট। তো সেক্ষেত্রে এখানে আমার চলে আসছে 6,35,000 টাকা উদাহরণস্বরূপ, এবং আমি অ্যাড আইটেমের মাধ্যমে এটা যুক্ত করলাম। এবং পরবর্তীতে উপরে আমি আমার টোটাল কোয়ান্টিটি দেখতে পারি এখানে, এবং টোটাল বিল অ্যামাউন্ট দেখতে পারি। এবং এখানে আমি চাইলে সম্পূর্ণ টাকা পরিশোধ বা বকেয়াতে পণ্য ক্রয় সম্পূর্ণ করতে পারি। সেক্ষেত্রে আমার এখানে বিল হয়েছিল টোটাল 6,59,000, আমি এখান থেকে 5,00,000 টাকা পরিশোধ করব, এবং বাকি 1,59,000 টাকা আমি পরবর্তীতে বকেয়া রেখে দিলাম আপনাদেরকে বকেয়া পরিশোধের মেথডটা দেখানোর জন্য। এবং এখানে আমি সাবমিট পারচেসের মাধ্যমে ক্রয় সম্পূর্ণ করলাম। এবং আমি চাইলে এই পারচেস থেকেই পারচেস লিস্টের মাধ্যমে আমি দৈনিক যে ক্রয়গুলো সম্পূর্ণ করছি, দৈনিক, সাপ্তাহিক, মাসিক, এখান থেকে লিস্ট দেখতে পারি এবং চাইলে ইনভয়েস প্রিন্ট করতে পারি। ইনভয়েসের মধ্যে আমরা যে তথ্যগুলো পেয়ে যাব তা হলো প্রোডাক্টের নাম, ইউনিট, ইউনিট প্রাইস, কোয়ান্টিটি, টোটাল প্রাইস এবং টোটাল বিল অ্যামাউন্ট। একই সাথে আমরা এখানে টোটাল বিল অ্যামাউন্টের সাথে মোট পরিশোধের পরিমাণ এবং বকেয়া পরিমাণ দেখতে পারবো। এছাড়াও আমাদের রয়েছে দৈনিক ক্রয় রিপোর্ট, যা আমরা দেখতে পারবো পারচেস থেকে পারচেস রিপোর্টের মাধ্যমে। এখানে আমরা নির্দিষ্ট সাপ্লায়ার, প্রোডাক্ট, ক্যাটাগরি এবং ব্র্যান্ড এর সাথে একটা নির্দিষ্ট সময় থেকে নির্দিষ্ট সময়ের আমাদের ক্রয় রিপোর্ট দেখতে পারবো। যদি আমি রিপোর্টটা প্রিন্ট দিই তাহলে রিপোর্টে আমরা বিস্তারিত অনেক তথ্য দেখতে পারবো, যেখানে প্রোডাক্টের নাম, মডেল, ইউনিট এবং ইউনিট প্রাইস সহকারে কোয়ান্টিটি দেখতে পারবো, যেটা স্কোয়ার ফিট আকারে আছে, এবং এরই সাথে আমরা পেয়ে যাব পিস এবং বক্স হিসাব, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 703 বক্সের সাথে আমাদের প্রোডাক্ট রয়েছে 1 পিস, যা হচ্ছে এলাইট মার্বেল টাইল। আর এখান থেকেই আমরা নিচে দেখতে পারবো এটার আইটেম সামারি, যে আমাদের কোন প্রোডাক্টটি কত কোয়ান্টিটি ক্রয় করা হয়েছে এবং এর নিট প্রাইস সহকারে। একই সাথে এখানে রয়েছে ভাউচার নং, যেখানে ক্লিক করলে আমরা আবার পুনরায় ইনভয়েসটি দেখতে পারবো। তাহলে আমরা আমাদের প্রথম ক্রয় সম্পন্ন করলাম, এবং ক্রয় পরবর্তীতে যে পরিবর্তনটি আমাদের সফটওয়্যারে আসবে, আমরা যদি লক্ষ্য করি আমাদের ক্যাশ বুকে, তাহলে দেখতে পারবো যে আমাদের যে 10 লক্ষ টাকা ছিল তা এখন 5 লক্ষতে রূপান্তরিত হয়েছে। কিভাবে? এই যে আমরা 10 লক্ষ টাকা ডিরেক্টর অ্যাকাউন্ট থেকে নিয়েছিলাম, এবং আমরা এখন পণ্য ক্রয়ের মাধ্যমে 5 লক্ষ টাকা পরিশোধ করেছি, এবং বর্তমান ব্যালেন্স আমাদের 5 লক্ষ টাকা অবশিষ্ট রয়েছে। এবং যেহেতু আমি সাপ্লায়ারকে সম্পূর্ণ টাকা পরিশোধ করিনি, আমরা চাইলে সাপ্লায়ার স্টেটমেন্টের মাধ্যমে সাপ্লায়ারের বিবরণটাও দেখতে পারি, যেটা আমরা পেয়ে যাব পারচেসের মধ্য থেকে আমরা সাপ্লায়ার স্টেটমেন্টে আমরা নির্দিষ্ট সাপ্লায়ার সিলেক্ট করে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে উক্ত সাপ্লায়ার স্টেটমেন্ট দেখতে পারি। যেমন আমি স্টেটমেন্টটি প্রিন্ট করলাম, যেখানে আমরা দেখতে পারতেছি যে এখানে সাপ্লায়ারের কাছ থেকে কি কি কোয়ান্টিটি এবং কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে এবং টোটাল বিল অ্যামাউন্ট, এবং তাকে কত টাকা পরিশোধ করেছে এবং অবশিষ্ট বকেয়া পরিমাণ। এখন আমরা চাইলে আবার এই বকেয়া টাকা পরিশোধ করতে পারি। বকেয়া টাকা পরিশোধ করার জন্য আমরা চলে যাব অ্যাকাউন্টস থেকে অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন। এখানে আমরা একটা টাইপ পেয়ে যাব, সেটা হচ্ছে সাপ্লায়ার বিল পেমেন্ট। সিলেক্ট করার সাথে সাথে আমরা তাকে ব্যাংক এবং ক্যাশের মাধ্যমে পরিশোধ করতে পারি, এবং ক্যাশ থেকে করলে যেটা হবে যে ক্যাশ থেকে টাকাটা মাইনাস হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি এখানে ট্রানজ্যাকশন অ্যাকাউন্ট থেকে যে সাপ্লায়ারকে পরিশোধ করবো ওই সাপ্লায়ারের নামটা সিলেক্ট করলাম, এবং আমি দেখতে পারতেছি যেটা 1,59,000 টাকা বকেয়া ছিল, ওইটা আমি সম্পূর্ণটা পরিশোধ করে দেবো, 1,59,000 টাকা। তো এখানে আমি চাইলে আরো ইনফরমেশন দিতে পারি, রিসিভার বা পেয়ার ফোন নেম এগুলো, এবং কমেন্টস লিখতে পারি। আমি পোস্ট ট্রানজ্যাকশনের মাধ্যমে সাবমিট করে দিলে আমার একটা ভাউচার প্রিন্ট হয়ে আসছে। এখন যদি আমি সাপ্লায়ার স্টেটমেন্টটা পুনরায় দেখি, তাহলে দেখতে পারবো যে সাপ্লায়ার টাকাটা পরিশোধ হয়ে গেছে। পারচেস থেকে সাপ্লাই স্টেটমেন্ট, সাপ্লায়ারের নাম, এবং হচ্ছে আমি তারিখ দিয়ে প্রিন্ট দিলাম। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে সাপ্লায়ার ব্যালেন্সটা 0 হয়ে গেছে, এবং 6,59,000 যে টাকাটা ছিল এটা সম্পূর্ণটাই পরিশোধ হয়েছে। এখন আমি চাইলে আরো বিস্তারিতভাবে এটা দেখতে পারি, যেটা হচ্ছে সাপ্লায়ার অ্যাকাউন্ট স্টেটমেন্ট। এটা দেখার জন্য আমরা চলে যাব অ্যাকাউন্টসে আমরা পেয়ে যাব অ্যাকাউন্ট স্টেটমেন্ট। এখান থেকে অ্যাকাউন্ট স্টেটমেন্ট এবং অ্যাকাউন্ট টাইপ, এখানে আমরা সাপ্লায়ার অ্যাকাউন্ট সিলেক্ট করব, এবং নামটা সিলেক্ট করে আমরা ফ্রম ডেট এবং আপ টু ডেট সিলেক্ট করে প্রিন্টের মাধ্যমে আরো বিস্তারিতভাবে দেখতে পারি। যেমন তার পারচেজ বিল অ্যামাউন্ট কত টাকা ছিল, এখান থেকে আমরা ক্লিক করলে তার ইনভয়েসটা আবার দেখতে পারি,
এবং একই সাথে তাকে প্রথমে যে ইনভয়েসে আমরা টাকাটা পরিশোধ করলাম ওই পরিশোধের ইনভয়েস দেখতে পারি, এবং নেক্সটে যে টাকাটা পরিশোধ করলাম 1,59,000 টাকা ডেট ওয়াইজ, এই সামারিগুলো আমরা সহজেই দেখতে পারি। এখন আমরা দেখব আমাদের স্টক রিপোর্ট, যেটা হচ্ছে আমাদের শোরুম স্টক রিপোর্ট। আমরা স্টক রিপোর্ট দেখার জন্য চলে যাব পারচেসে, পারচেস থেকে প্রোডাক্ট স্টক ইনভেন্টরি রিপোর্ট। এখানে এসে আমরা চাইলে নির্দিষ্ট প্রোডাক্ট, নির্দিষ্ট গ্রুপ বা ক্যাটাগরি, ব্র্যান্ড এই অনুযায়ী এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের স্টকটা আমরা দেখতে পারি, এবং চাইলে এটা আমরা প্রোডাক্ট গ্রুপ এবং ব্র্যান্ড ওয়াইজ এটা আমরা পার্ট বাই পার্ট করে দেখতে পারি। যদি আমরা শুধু প্রিন্ট দেই, প্রিন্ট সামারি রিপোর্টটা, তাহলে আমরা দেখতে পারবো আমরা যে প্রোডাক্টগুলো ক্রয় করেছিলাম এই প্রোডাক্টের নামগুলো চলে এসেছে এবং এর পরিমাপের ধরন, এবং ওপেনিং কোয়ান্টিটিতে আমরা দেখতে পারি পিস এবং বক্স আকারে, এবং আমাদের এই নির্দিষ্ট সময়ের মধ্যে যে ক্রয়টা সম্পূর্ণ করেছি, যেমন এখানে আমাদের পারচেস কোয়ান্টিটি যেটা আমরা পারচেস করছি, পারচেস রিটার্ন কোয়ান্টিটি, সেলস কোয়ান্টিটি এবং সেলস রিটার্ন কোয়ান্টিটি, এবং ক্লোজিংয়ে আমরা পেয়ে যাব আমাদের স্কোয়ার ফিটে উক্ত প্রোডাক্টটি কতটুকু ছিল, এবং হচ্ছে আমাদের পিস এবং বক্স আকারে, যেখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 703 বক্স 1 পিস পণ্য আমাদের এলাইট মার্বেল টাইলটা রয়েছে। আবার যদি আমরা দেখি স্কোয়ার ফিট আকারে, এখানে আমরা স্কোয়ার ফিটও পেয়ে যাচ্ছি। তো একই সাথে আমরা আরেকটি স্টক রিপোর্ট পেয়ে যাব, সেটা হচ্ছে আমাদের স্টক ভ্যালু সহকারে। যদি আমরা এটা প্রিন্ট দেই তাহলে আমরা স্টক ভ্যালু সহকারে এখানে আমরা পেয়ে যাচ্ছি, যেটা আমাদের স্টক ভ্যালু। আমরা এখানে দেখতে পারবো যে ক্লোজিংয়ে আমাদের স্টক ভ্যালু পরিমাণ কত। এখন আমরা চাইলে আমাদের শোরুম স্টক থেকে আমরা আমাদের গোডাউনে পণ্য স্থানান্তর করতে পারি। সেজন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের পারচেসের মধ্য থেকে ওয়্যার হাউস যেটা গোডাউন অপশন আছে, এখানে প্রথমে আমাদের গোডাউনে গুলো রেজিস্টার করতে হবে। আমরা অ্যাড নিউ গোডাউনে গেলাম এবং গোডাউনের স্টোর নেম দিলাম। এখানে আমরা হাবিব স্টোর নামে একটি গোডাউনের নাম দিলাম, এবং এখানে আমি ম্যানেজার দিয়ে দিলাম এমডি রফিকুল ইসলাম এবং এখানে ফোন নাম্বারটা উল্লেখ করে দিতে পারি, এবং ওপেনিং ডেট এবং অ্যাড্রেস। আমি এখানে একটা গোডাউন অ্যাড করলাম। এখন আমি চাইলে এই গোডাউনে পণ্য স্থানান্তর করতে পারি, সেজন্য আমি আবার পারচেসে চলে যাব এবং ওয়্যার হাউস ইন আউট, এখানে আমরা ওয়্যার হাউস ইন আউটের মাধ্যমে পণ্য স্থানান্তর সম্পন্ন করতে পারি। প্রথমে রয়েছে স্টোর নেম থেকে আমরা স্টোর নেমটি সিলেক্ট করব, এবং ট্রানজ্যাকশন ইন এবং আউট থেকে ইন এবং আউট এখানে দেখতে পারবো আমরা। এখানে আমরা ইন সিলেক্ট করব, এবং এখন আমরা অ্যাড আইটেম সেকশনে চলে আসবো। এখানে প্রোডাক্ট নেমে আমরা প্রোডাক্টের নাম লিখবো, যেমন আমি প্রথমে লিখবো নিটকো মার্বেল টাইল। এখান থেকে আমরা এটা 100 স্কোয়ার ফিট আমরা শোরুম থেকে গোডাউনে স্থানান্তর করব, এটা অ্যাড করলাম। এবং একইভাবে আমি আরেকটি পণ্য নিব, যেমন ইলাইট মার্বেল টাইল, এটা নিব 1000 স্কোয়ার ফিট। তো এখানে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে নিটকো মার্বেল টাইল আমরা 100 স্কোয়ার ফিট দিল, সেটা 133 সামথিং হয়ে গেছে। কারণ স্বরূপ আমাদের সম্পূর্ণ টাইলস হতে গেলে, পরিপূর্ণ টাইলস হতে গেলে আমার এই পরিমাণ প্রয়োজন। এখন আমরা উপরে চলে আসি, এবং এখানে আমরা দেখতে পারবো আদার এক্সপেন্স অ্যামাউন্ট। এখান থেকে আমরা চাইলে বিভিন্ন ধরনের খরচ, যেমন শোরুম থেকে গোডাউনে স্থানান্তরকালে যে খরচ হয় ইত্যাদি খরচ আমরা এখানে যুক্ত করতে পারি, এবং পরিশেষে সাবমিট এন্ট্রির মাধ্যমে আমরা কি এন্ট্রি সম্পূর্ণ করব, এবং একই সাথে আমরা একটা ইনভয়েস পেয়ে যাব, যেখানে আমরা দেখতে পারবো আমাদের পরিমাণ এবং পিস এবং বক্স আকারে। যদি আমরা দেখি তাহলে ইলাইট মার্বেল টাইল 1000 স্কোয়ার ফিট হলে এখানে 140 বক্স 3 পিস হয়, তা আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং টোটাল স্কোয়ার ফিট আগে আমরা দেখতে পাচ্ছি। এখন যদি আমরা আমাদের গোডাউন রিপোর্ট দেখতে যাই, পারচেস থেকে গোডাউন স্টক রিপোর্ট, যেটা আমরা ওয়্যার হাউস ইনভেন্টরি রিপোর্ট দেখতে পাচ্ছি, এখানে এসে আমরা প্রিন্ট রিপোর্টের মাধ্যমে কিন্তু সহজেই দেখতে পারবো যে আমাদের গোডাউনে কি পরিমাণ পণ্য রয়েছে। যদি আমি দেখি তাহলে কিন্তু আমার এই হাবিব স্টোরে এলাইট মার্বেল টাইপ 600 যেটা, সেটা আমার ইন হয়েছে এত কোয়ান্টিটি, এবং ক্লোজিংয়ে তার পরিমাণ আমরা দেখতে পারবো। একসাথে এটা যদি আমরা আরও ডিটেলসে দেখতে চাই তাহলে কিন্তু আমরা দেখতে পারি ইন আউট ডিটেলস রিপোর্ট, যেখানে আমরা আরও বিস্তারিতভাবে রিপোর্টটি পেয়ে যাবো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। যদি আমরা প্রিন্ট দিই তাহলে কিন্তু এখানে আমরা ব্রাঞ্চের আমাদের শাখার তথ্য সহকারে আমরা ট্রানজ্যাকশন তারিখ এবং টাইপ সহকারে, পণ্যের নাম, কোয়ান্টিটি সহকারে, এবং কে এন্ট্রি করেছে তার তথ্য এবং এন্ট্রি টাইম সহকারে এখানে সরাসরি সকল তথ্য রেজিস্টার্ড হয়ে গেছে।
এখন যদি আমরা আমাদের শোরুম স্টক দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের শোরুম স্টক থেকে এই পণ্যটা কমে গেছে। যদি আমরা যাই প্রোডাক্ট স্টক ইনভেন্টরি রিপোর্টে এবং রিপোর্টটি প্রিন্ট দেই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের রিপোর্টে যেটা ছিল ক্লোজিংয়ে 4000 স্কোয়ার ফিট হয়ে গেছে এবং এটা 89.33 হয়ে গেছে, যেটা হচ্ছে আমরা 5000 স্কোয়ার ফিট ক্রয় করেছিলাম। এখান থেকে আমার 1000 স্কোয়ার ফিট আমি নিয়ে গেছি, যেটা হচ্ছে আমার গোডাউনে, এবং এখানে আমি 222.22 ক্রয় করেছিলাম এবং বাকিটা আমি এখান থেকে গোডাউনে নিয়ে গেছি। তাহলে আমরা গোডাউন রিপোর্ট পাচ্ছি, একই সাথে আমরা আমাদের শোরুম রিপোর্টও পাচ্ছি। এই তো গেল। এখন আমরা দেখব কিভাবে আমরা গোডাউন থেকে আবার পুনরায় আমাদের শোরুমে পণ্য স্থানান্তর করব। সেজন্য আমরা আবার চলে যাব ওয়্যার হাউস ইন আউটে। এখান থেকে আমরা স্টোর নেম সিলেক্ট করব এবং ট্রানজ্যাকশন ইন আউট থেকে আমরা এখানে আউট সিলেক্ট করব এবং নিচে আমরা প্রোডাক্ট নেম সিলেক্ট করব। এখানে আমি লিখবো এলাইট মার্বেল টাইল, যেটা হচ্ছে আমি 1000 স্কোয়ার ফিট গোডাউনে স্থানান্তর করেছিলাম, ওইখান থেকে আমি 500 স্কোয়ার ফিট আবার শোরুমে নিয়ে আসবো। তো সেক্ষেত্রে আমি এখানে অ্যাড করলাম এবং সাবমিট দিয়ে দিলাম, এবং সাবমিট দেওয়ার সাথে সাথে কিন্তু এটা আমার 70 বক্স 2 পিস আবার আমার গোডাউন থেকে শোরুমে চলে এসেছে। এখন যদি আমি চেক দেই আমার শোরুম স্টকটা, তাহলে কিন্তু আমি দেখতে পারবো যে এটা আমার আবার শোরুম স্টকে চলে আসছে। আমি গেলাম রিপোর্টে আসার সাথে সাথেই যে আমরা ক্লোজিংয়ে দেখতে পাচ্ছি এখন 4501 স্কোয়ার ফিট পণ্য আমার এলাইট মার্বেল টাইলে রয়েছে। তো আমরা দেখতেই পারছি যে আমরা সহজেই ইন এবং আউটের মাধ্যমে গোডাউন এবং শোরুমের যে ট্রানজ্যাকশন আছে ওইটা সহজেই দেখতে পারি এবং ম্যানেজ করতে পারি। এতক্ষণ যাবত আমরা পারচেসের যে বিষয়গুলো রয়েছে তা নিয়ে সংক্ষেপে আলোচনা করলাম। এখন আমরা সেলসের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। যদি আমরা সেলসে আসি তাহলে সেলস করার পূর্বে যে বিষয়টি চলে আসে সেটা হচ্ছে কাস্টমারের তথ্য সংরক্ষণ। আমরা কাস্টমার তথ্য বা কাস্টমার এন্ট্রি করার জন্য কাস্টমার অ্যান্ড সিআরএম থেকে সহজেই কাস্টমার রেজিস্টার করতে পারবো। কাস্টমার ওপেনিং এর মাধ্যমে আমি সহজেই কাস্টমার এন্ট্রি করতে পারি। যেমন যদি আমি এখানে একজন কাস্টমারের নাম লিখি আব্দুর রহমান এবং তার ফোন নম্বর দিয়ে আমি সহজেই একজন কাস্টমারকে এন্ট্রি করে ফেলতে পারি। বাকি ইনফরমেশনগুলো আমি চাইলে দিতেও পারি, নাও দিতে পারি। সেক্ষেত্রে সফটওয়্যার আমাকে স্বয়ংক্রিয়ভাবে একটি কাস্টমার আইডি প্রোভাইড করবে, যা ব্যবহার করে আমি তার সাথে লেনদেন সম্পূর্ণ করতে পারবো। একজন রেজিস্টারকৃত কাস্টমারের নিকট আমি চাইলে পণ্য নগদ এবং বাকিতে বিক্রয় করতে পারি। তাহলে আমরা সেলসে চলে যাই। সেলস মডিউলে আমরা কয়েকটি সেলস মেথড পেয়ে যাব। এখানে রয়েছে সেলস এন্ট্রি, পজ সেল এবং কুইক সেল। আমরা যদি সেলস এন্ট্রিতে দেখি, প্রথমেই সেলস এন্ট্রির মাধ্যমে আমরা নগদ এবং বাকিতে একজন কাস্টমারের নিকট বিক্রয় করতে পারবো। আমরা যদি কাস্টমার ডিটেলসে চলে আসি তাহলে প্রথমে আমরা সেলস টাইপ নগদ ও বাকিতে বিক্রয় সিলেক্ট করব এবং এখানে কাস্টমার নেম, আমি যদি এখানে কাস্টমার আইডি দেই তাহলে সাথে সাথে কাস্টমার চলে আসবে, অথবা কাস্টমারের নাম লিখলে কাস্টমার এখানে চলে আসবে। কাস্টমারটি সিলেক্ট করে আমি পরবর্তীতে আমার যেই বিক্রয় কার্যক্রম পরিচালনা করতে পারি। যেমন এই অ্যাড আইটেমে আমি প্রথমেই আমার পণ্যের নাম লিখবো, যেমন আমি প্রথমে লিখব নিটকো মার্বেল টাইল, আমি তার কাছে বিক্রি করব। এটা আমার স্টকে রয়েছে 222 স্কোয়ার ফিট। তো সেক্ষেত্রে আমি এখান থেকে 120 স্কোয়ার ফিট বিক্রি করে দিব। তাহলে এখানে আপনারা দেখতে পারতেছেন আমার এখানে স্টক অ্যালার্ট চলে এসেছে। এর কারণস্বরূপ আমি যখন প্রোডাক্টটা সেট করি তখন আমি 100 স্কোয়ার ফিটের নিচে আসার সাথে সাথে আমাকে যেন অ্যালার্ট দেয় এটা অন করে রেখেছিলাম। তাহলে আমি 133.33 কোয়ান্টিটি বিক্রি করতেছি, আমি এখানে 120 স্কোয়ার ফিট লিখলেও এখানে সাথে সাথে 133 হয়ে গেছে, কারণ আমার পরিপূর্ণ টাইলস হতে হলে আমার 133 স্কোয়ার ফিট সামথিং দরকার। তো আমার এখানে ইউনিট প্রাইস 140 টাকা দেওয়া আছে, আমি চাইলে এটাকে পরিবর্তন করতে পারি বা নাও করতে পারি। এ অনুযায়ী আমার 16,800 টাকা বিল চলে এসেছে। এখন আমি অ্যাড টু কার্টের মাধ্যমে পণ্যটি অ্যাড করলাম। একইভাবে আমি চাইলে আরও পণ্য এখানে অ্যাড করতে পারি। যেমন আমি আরেকটা এলাইট মার্বেল টাইল যুক্ত করলাম স্কোয়ার ফিট আকারে। এখানে আমি লিখতে পারি 2000 স্কোয়ার ফিট বিক্রি করব। এখানে আমি 2000 স্কোয়ার ফিট লিখে দিলাম, আমার স্টকে রয়েছে 5000। সেক্ষেত্রে আমি যদি দেখি তাহলে আমার পরিপূর্ণ সাইজ 2000 স্কোয়ার ফিটে হয়ে যায়। এখন আমি এটাকেও অ্যাড টু কার্টের মাধ্যমে যুক্ত করলাম। তাহলে আমি দেখতে পারি আমার বিল ইনফরমেশন, আমার টোটাল বিল হয়েছে 2,76,800 টাকা। এর মধ্যে আমার টোটাল কোয়ান্টিটি 2133.33 স্কোয়ার ফিট। তো সেক্ষেত্রে আমার এখানে সম্পূর্ণ টাকাই
ডিউ রয়ে গেছে। এখন যদি আমি নিচে আসি, আমি টোটাল রিসিভ, এখানে নির্দিষ্ট পরিমাণ আমার যে জমা বা সম্পূর্ণ পরিশোধ লিখতে পারি অথবা বাকিতেও বিক্রি করতে পারি। তো সেক্ষেত্রে আমি এখানে 2 লক্ষ টাকা পরিশোধ করতেছি, যেখানে আমার বিল ছিল 2,76,000 টাকা। এখন আমার 76,000 টাকা বকেয়া রয়ে গেছে। আর এখানে আমি ক্রিয়েট ইনভয়েসের মাধ্যমে বিক্রয়টা সম্পূর্ণ করলাম এবং সাথে সাথে কিন্তু আমার বিক্রয় ইনভয়েস চলে এসেছে। আমরা এখানে যে ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছি, সেখানে আমরা ইনভয়েসের নাম্বার সাথে কাস্টমারের তথ্য দেখতে পাচ্ছি, একই সাথে প্রোডাক্টের নাম, মডেল, ইউনিট এবং কোয়ান্টিটি সহকারে পিস এবং বক্স আকারে হিসাবটাও আমরা এখানে পেয়ে যাচ্ছি। একই সাথে এখানে টোটাল বিল দেখতে পাচ্ছি এবং টোটাল বিলে আমার মোট কত টাকা পরিশোধ করা হয়েছে এবং ইনভয়েসে কত টাকা বকেয়া এবং কাস্টমারের কত টাকা বকেয়া ব্যালেন্স রয়েছে, একই সাথে আমরা তথ্যগুলো ইনভয়েসে পেয়ে যাব। তাহলে এখন আমরা যদি আরও বিস্তারিতভাবে আমাদের বিক্রয় রিপোর্ট দেখি, দৈনিক বিক্রয় রিপোর্ট যেটাকে আমরা বলে থাকি, তাহলে এখানে আমরা চলে আসি ডেইলি সেলস ডিটেলস রিপোর্টে। এখানে আমরা প্রিন্ট দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু ওই দিনের সকল বিক্রয়ের তথ্যগুলো দেখতে পারবো। যেমন আব্দুর রহমানের কাছে আমার এই ইনভয়েসে উক্ত পণ্যগুলো বিক্রয় করা হয়েছে। এখানে আমরা পণ্যের দর, পিস, বক্স সকল কিছুই আমরা এখানে দেখতে পাচ্ছি এবং নিচে আমরা আইটেম সামারিও পেয়ে যাচ্ছি। আমরা যদি এই রিপোর্টটা আরো বিস্তারিতভাবে প্রফিট সহকারে দেখতে যাই, তাহলে আমরা পেয়ে যাব সেলস সামারি রিপোর্ট, যা আমরা সেলস মডিউলে পেয়ে যাব। সেলস সামারি রিপোর্টের মধ্যে আমরা নির্দিষ্ট প্রোডাক্ট, ব্র্যান্ড, গ্রুপ আকারে দেখতে পারি এবং এখানে পরিশেষে রিপোর্টিং টাইপে আমরা চাইলে একটা নির্দিষ্ট প্রোডাক্ট বা নির্দিষ্ট কাস্টমার অনুযায়ী আমরা রিপোর্ট দেখতে পারি। যদি আমরা প্রোডাক্ট ওয়াইজ রিপোর্টটা প্রিন্ট দিই, তাহলে কিন্তু আমরা ওই প্রোডাক্ট অনুযায়ী কোন প্রোডাক্টে কি পরিমাণ মুনাফা হয়েছে তা এখানে দেখতে পারি। যেমন আমরা ইলাইট মার্বেল টাইল এবং নিটকো মার্বেল টাইল দুইটা বিক্রি করেছি। এখানে আমাদের নিটকো মার্বেল টাইপ এবং ইলাইট মার্বেল টাইপ যে দুইটা আমরা বিক্রি করেছি, তাদের আমাদের ক্রয় মূল্য যা আমরা ক্রয় করেছি এর ভ্যালুটা চলে আসবে স্বয়ংক্রিয়ভাবে এবং এর কোয়ান্টিটিটাও চলে এসেছে এবং আমাদের বিক্রয় মূল্য এখানে চলে এসেছে। এরই সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি নেট প্রফিট অ্যান্ড লস, যেখানে আমাদের লাভ এবং লসের পরিমাণ থাকবে। যেক্ষেত্রে আমরা এখানে মুনাফা করেছি 8,440 টাকা। এভাবে আমরা আরও বিস্তারিত রিপোর্ট দেখতে পারি এবং এছাড়াও রয়েছে সেলসের আরও রিপোর্ট, যেমন আমার সেলস ডিটেলস রিপোর্ট। এখানে আমি সেলসের সংক্রান্ত আরও বিস্তারিত রিপোর্ট দেখতে পারবো। এই রিপোর্টে আমরা কাস্টমারের টোটাল বিলের বিপরীতে মোট জমা এবং মোট বকেয়ার পরিমাণ পেয়ে যাব। এখন আমরা দেখব আমাদের কুইক সেল। সেলস মডিউলে আমরা কুইক সেলের মাধ্যমে কোনো প্রকার রেজিস্টার কাস্টমার ছাড়াই আমরা নগদ বিক্রি করতে পারি। তাহলে আমি যদি আবার একটি পণ্য বিক্রি করি, যেমন ইলাইট মার্বেল, এটা আমি 1000 স্কোয়ার ফিট নগদে বিক্রি করব। সেক্ষেত্রে আমি কোনো কাস্টমারের তথ্য না দিয়ে ডিরেক্ট ক্রিয়েট ইনভয়েসের মাধ্যমে বিক্রয় সম্পন্ন করতে পারি। এই সকল বিক্রয়ের আমরা একটা সহজ রিপোর্ট নিতে পারি সেলস থেকে ক্যাসেল ইনভয়েসের মাধ্যমে। এখানে আমরা সহজেই একটি রিপোর্ট পেয়ে যাব, যেখানে কাস্টমার ইনফরমেশন সহকারে আমাদের ইনভয়েস অ্যামাউন্ট এবং রিসিভ অ্যামাউন্টের সাথে আমরা বকেয়া পরিমাণ দেখতে পারবো। এখন আমরা কাস্টমার স্টেটমেন্ট এবং কাস্টমার থেকে বকেয়া আদায় কিভাবে করব এই সম্পর্কে জানবো। তো তার জন্য আমরা যদি প্রথমে কাস্টমার স্টেটমেন্ট দেখতে যাই, তাহলে আমরা অ্যাকাউন্ট স্টেটমেন্টের মাধ্যমে তা সহজেই দেখতে পারি। যে আমরা চলে যাব অ্যাকাউন্টসে, অ্যাকাউন্টস থেকে অ্যাকাউন্ট স্টেটমেন্ট। এখান থেকে আমরা অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করতে পারি কাস্টমার অ্যাকাউন্ট এবং এখানে কাস্টমার আইডি দিতে পারি। আইডি দেওয়ার সাথে সাথে কাস্টমার নাম চলে আসবে, আমরা এটা সিলেক্ট করলাম এবং আমাদের বকেয়া ব্যালেন্স এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রিপোর্টটা প্রিন্ট দিতে পারি। প্রিন্ট দেওয়ার পর রিপোর্টে আমরা বিস্তারিত দেখতে পারবো। যেমন 11/10/2025-এ সে 2 লক্ষ টাকা পরিশোধ করছে। কিসের প্রেক্ষিতে? সে এই ইনভয়েসে 2,76,800 টাকার পণ্য আমার কাছ থেকে নিয়েছে এবং যেখানে আমরা 76,800 টাকা বাকি ব্যালেন্স দেখতে পেরেছি। যদি আমরা আরেকটা কাস্টমার স্টেটমেন্টে চলে যাই, আমাদের এখানে এটা আমরা অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখলাম, এখন আমরা কাস্টমার স্টেটমেন্ট চলে আসি। এখানে সেম একইভাবে আমি কাস্টমার আইডি এবং একটি নির্দিষ্ট তারিখের মধ্যে তার রিপোর্ট প্রিন্ট করতে পারি এবং প্রিন্ট করার পরবর্তীতে আমরা দেখতে পারবো যে একটি নির্দিষ্ট সময়ে সে কত টাকা পরিশোধ করেছে এবং কত টাকার পণ্য বিক্রয় করা হয়েছে তার নিকট। এইটা হলো আমাদের কাস্টমার স্টেটমেন্ট এবং অ্যাকাউন্ট স্টেটমেন্ট। আমরা যদি এই বকেয়া ব্যালেন্সটা আদায় করতে যাই কাস্টমারের নিকট থেকে, তাহলে আমরা কিভাবে আদায় করব সেই বিষয়টি আমরা এখন দেখব।
বকেয়া আদায় করার জন্য আমরা চলে যাব অ্যাকাউন্টসে। অ্যাকাউন্টস থেকে অ্যাকাউন্ট ট্রানজ্যাকশনে আমরা একটা টাইপ করেছি, সেটা হচ্ছে ডিউ রিসিভ। এখানে এসে আমরা কাস্টমার আইডি দেওয়ার সাথে সাথে কাস্টমারটি চলে আসবে এবং এখানে আমরা মোট বকেয়া ব্যালেন্স, তার বর্তমান যে বকেয়া ব্যালেন্স আছে ওইটা আমরা এখানে দেখতে পারবো। এখন যদি আমরা এখানে বকেয়া ব্যালেন্স যত টাকা আদায় করতে চাই, আমার ৭৬,৮০০ টাকা আছে, আমি এখানে ৫০,০০০ টাকা তার কাছ থেকে বকেয়া আদায় করব। সেক্ষেত্রে আমি এখানে পোস্ট ট্রানজেকশনের মাধ্যমে সহজেই কি তার কাছ থেকে বকেয়া আদায় করে ফেললাম। এবং আমরা যদি পুনরায় কাস্টমার স্টেটমেন্ট বা অ্যাকাউন্ট স্টেটমেন্টে দেখি, তাহলে এখানে তার পরিবর্তন আমরা এখানে দেখতে পারবো। যদি আমরা এখানে কাস্টমার আইডি পুনরায় লিখি, তাহলে এখানে তো আমরা ব্যালেন্স দেখতেই পারছি। তারপর আমরা যদি স্টেটমেন্টটা প্রিন্ট দেই, তাহলে কিন্তু আমরা 11/10/2025-এ তার কাছ থেকে বকেয়া আদায় করা হয়েছে ৫০,০০০ টাকা এবং বর্তমানে তার বকেয়া অবশিষ্ট ব্যালেন্স রয়েছে ২৬,৮০০ টাকা। আমরা যদি এখন আমাদের সফটওয়্যারের বকেয়া লিস্ট দেখতে চাই, তাহলে কিন্তু আমরা তা সহজেই দেখতে পারি অ্যাকাউন্ট স্টেটমেন্ট বা কাস্টমার স্টেটমেন্ট ব্যতীতই। তাহলে আমরা চলে যাবো অ্যাকাউন্টসে। অ্যাকাউন্টস থেকে আমরা অ্যাকাউন্ট রিসিভ পেমেন্টে এসে আমরা চাইলে নির্দিষ্ট অ্যাকাউন্ট অনুযায়ী দেখতে পারি, যেমন অ্যাকাউন্ট টাইপ আমি কাস্টমার অ্যাকাউন্ট, কাস্টমার বকেয়া দেখব। এবং এখানে ব্যালেন্স টাইপ থেকে আমরা চাইলে বকেয়া এবং অগ্রিম দুইটা আলাদা করে লিস্ট প্রিন্ট দিতে পারি বা একই সাথে প্রিন্ট দিতে পারি। তো সেক্ষেত্রে আমি বকেয়া লিস্ট প্রিন্ট দিব এবং প্রিন্ট দেওয়ার সাথে সাথে কিন্তু আমার বকেয়া লিস্ট চলে আসবে। যদি আমরা দেখি, তাহলে এখানে কিন্তু নাম চলে আসছে এবং এখানে তার কাছ থেকে এই পর্যন্ত মোট কত টাকা রিসিভ করা হয়েছে এবং এই পর্যন্ত তার কাছে কত টাকার পণ্য বিক্রি করেছে তা সহকারে তার বকেয়া ব্যালেন্স চলে আসছে। এবং এই লিস্টটা কিন্তু আমরা সহজেই এই সফটওয়্যার থেকে নিতে পারি। এছাড়াও আমরা যদি আরো বিস্তারিতভাবে প্রিন্ট দিতে চাই, তাহলে কিন্তু আমরা প্রিন্ট ট্রানজাকশন ডিটেলসের মাধ্যমে বকেয়া রিপোর্ট প্রিন্ট দিতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাস্টমার আইডি সহকারে কাস্টমারের নাম এবং তার ওপেনিং বকেয়া কত টাকা ছিল, তার কাছ থেকে কত টাকা রিসিভ করা হয়েছে, পেমেন্ট কত টাকা এবং কত টাকা বকেয়া রিসিভ করা হয়েছে, অগ্রিম কত টাকা রিসিভ করা হয়েছে এবং ক্লোজিং এ তার কত টাকা বকেয়া রয়ে গেছে, ওইটা কিন্তু আমরা এখানে সহজেই দেখতে পারি। এতক্ষণ যাবৎ আমরা যে লেনদেনগুলো সম্পন্ন করলাম, এগুলোর থেকে কিন্তু আমাদের স্বয়ংক্রিয় রিপোর্ট প্রস্তুত হয়ে গেছে। যদি আমরা রিপোর্টগুলো দেখি, প্রথমে চলে আসি আমাদের ক্যাশ বুকে, যেটা আমরা প্রথমে দেখেছিলাম একবার। যদি এই রিপোর্টটা প্রিন্ট দিই, তাহলে কিন্তু আমরা যে লেনদেনগুলো করছি সকল লেনদেন এখানে লিপিবদ্ধ হয়েছে। যদি আমি বলি, তাহলে প্রথমে আমরা ডিরেক্টরের কাছ থেকে নিয়েছিলাম ১০ লক্ষ টাকা এবং এই ১০ লক্ষ টাকা ব্যবহার করে আমরা ৫ লক্ষ টাকার পণ্য ক্রয় করেছিলাম। এবং এখান থেকে আমরা কাস্টমার অ্যাকাউন্টে ৫০,০০০ টাকা, যেটা আমরা বকেয়া রিসিভ করেছিলাম, এবং সাপ্লায়ারকে বিল পরিশোধ করছিলাম ১,৫৯,০০০ টাকা। এবং পরিশেষে আমরা আবার পণ্য বিক্রয় বাবদ জমা নিয়েছিলাম ৩,৩০,০০০ টাকা। তাহলে টোটাল আমাদের ব্যালেন্স এখন দাঁড়ালো ৭,২১,০০০ টাকা। আমি যদি রিপোর্টটা আরো বিস্তারিতভাবে দেখি, তাহলে আমি আপনাদেরকে দেখাবো ক্যাশ ট্রানজাকশন ডিটেলস, যার মাধ্যমে আমরা আরো বিস্তারিতভাবে সহজেই বুঝতে পারবো। আমরা চলে আসলাম ক্যাশ ট্রানজাকশন ডিটেলসে। এখানে এসে আমরা প্রিন্ট দিলে আমরা যে লেনদেনগুলো করেছি সারাদিনে তার একটা বিস্তারিত সামারি চলে আসবে। যেমন প্রথমে আমি 11/10-এ ডিরেক্টর ডিপোজিট করেছি মেহেদী হাসানের কাছ থেকে ১০ লক্ষ টাকা এবং পরবর্তীতে আমি এটা ব্যবহার করে পণ্য ক্রয় করেছি এবং ক্রয় বাবদ আমি পরিশোধ করেছি ৫ লক্ষ টাকা এবং পরবর্তীতে আমি আবার সাপ্লায়ারকে বকেয়া পরিশোধ করছি ১,৫৯,০০০ টাকা, যেখানে আমার পরবর্তীতে ব্যালেন্স দাঁড়ায় ৩,৪১,০০০ টাকা। এবং পরবর্তীতে আবার আমি পণ্য বিক্রয় বাবদ আব্দুর রহমানের কাছ থেকে ২ লক্ষ টাকা পাই, আরও একটি নগদ বিক্রয়ের মাধ্যমে ১,৩০,০০০ টাকা পাই। পরিশেষে রয়েছে আব্দুর রহমানের কাছ থেকে আমি যে বকেয়া আদায় করেছিলাম তার ৫০,০০০ টাকা। এখানে আমার টোটাল রিসিভ দাঁড়ায় ১৩,৮০,০০০ টাকা এবং পেমেন্ট দাঁড়ায় ৬,৫৯,০০০ টাকা। পরিশেষে আমার ব্যালেন্স এসে দাঁড়িয়েছে ৭,২১,০০০ টাকা, যেটা আমার ক্যাশ বুকে আমার ক্যাশ হিসাবে রয়েছে। এছাড়াও আমাদের রয়েছে রিসিভ পেমেন্ট, প্রাপ্তি প্রদান। আমরা প্রাপ্তি প্রদানের মাধ্যমে সহজেই ক্লিয়ার একটা কনসেপ্ট নিতে পারি। যদি আমি প্রিন্ট দিই, তাহলে প্রাপ্তি প্রদানে আমরা রিসিভ এবং হচ্ছে পেমেন্ট দুইটা সাইটে আমাদের প্রাপ্তি এবং প্রদানসমূহ দেখতে পারবো। এছাড়াও আমরা দেখতে পারি আয় ব্যয় বিবরণী রিপোর্ট। তবে আয় ব্যয় দেখার পূর্বে আমরা কিভাবে সফটওয়্যারে খরচ পোস্টিং দেব তা দেখব। তা দেওয়ার জন্য আমরা অ্যাকাউন্টসে চলে যাব। অ্যাকাউন্টস থেকে লেজার ট্রানজ্যাকশনে এবং লেজার ট্রানজ্যাকশন থেকে আমরা ট্রানজ্যাকশন টাইপ সিলেক্ট করতে পারি এক্সপেন্স এন্ট্রি এবং এখানে আমরা ট্রানজ্যাকশন লেজার আমরা যে খাতে খরচটা করছি ওই খাতটা আমরা সিলেক্ট করে দেবো। যেমন আমি ইলেকট্রিক বিল সিলেক্ট করলাম, এখানে আমি খরচ দিয়ে দিলাম ২,০০০ টাকা এবং পোস্ট ট্রানজ্যাকশনের মাধ্যমে
আমার খরচ পোস্টিং হয়ে গেছে। এখন যদি এটা আমরা ক্যাশ বুক বা রিসিপ্ট পেমেন্ট বা আমার ক্যাশ ট্রানজাকশন ডিটেলসে দেখি, তাহলে কিন্তু আমি দেখবো আমার ক্যাশ থেকে এই টাকাটা কমে গেছে। এই যে আমি ক্যাশ বুক প্রিন্ট দিলাম, এখন আমি দেখতে পাচ্ছি যে আমার ইলেকট্রিক বিল 2000 টাকা এখানে পেমেন্ট পাশে চলে এসেছে, এবং আমার 7,01,000 থেকে কমে এখন 6,99,000 টাকা হয়েছে। এখন আমরা কিভাবে সফটওয়্যারের মাধ্যমে কর্মকর্তা কর্মচারীদের বেতন প্রদান করব ওই রিলেটেড বিষয়টা দেখব। তো ওইটা দেখার জন্য আমরা চলে যাব এইচআরএম মডিউলে, এবং এখানে আমরা পেয়ে যাব প্রথমেই পেরুলের মধ্যে প্রথমে যে অপশনটি হচ্ছে সেটা হচ্ছে এমপ্লয়ি স্যালারি সেটআপ, যেখান থেকে প্রথমে আমরা কর্মীদের বেতনগুলো সেট করব। তো এমপ্লয়ি স্যালারি সেটআপে আমি প্রবেশ করলাম, এবং সার্চের মাধ্যমে আমার এখানে যতগুলো কর্মকর্তা কর্মচারী রেজিস্ট্রেশন করা আছে তারা কিন্তু এখানে চলে আসবে, এবং প্রত্যেকেরই আমরা চাইলে প্রথমে তাদের বেসিক স্যালারি গুলো সেট করতে পারি। যেমন বেসিক স্যালারির প্রেক্ষিতে তার অটো পার্সেন্টেজে তার কিন্তু হাউস রেন্ট এবং মেডিকেল অ্যালাউন্স এবং ট্রান্সপোর্ট অ্যালাউন্স কিন্তু স্বয়ংক্রিয়ভাবে বসে গেছে। সেম একইভাবে আমি আরেকটা করছি, এবং এখানে কিন্তু তাদের টোটাল আর্নিং চলে আসছে, যেমন একজনের 27,600 এবং 34,500। আমি সাবমিট স্যালারি সেট দিয়ে তাদের সেট আপটা সম্পন্ন করলাম। এখন আমি যদি তাদের স্যালারিটা ডিসবার্স করতে চাই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব স্যালারি ডিসবার্সমেন্ট অপশন। এখানে এসে আমরা সার্চের মাধ্যমে সকল কর্মকর্তা কর্মচারীর একসাথে ডিসবার্স দিতে পারি, অথবা চাইলে নির্দিষ্ট কোনো কর্মীর ধরে আমরা কি স্যালারি ডিসবার্স করতে পারি। যদি আমরা সকলের স্যালারিটাই ডিসবার্স করি, তাহলে আমরা যেই স্যালারিটা সেট করছি এটা কিন্তু এখানে চলে এসছে, যেখানে একজনের 15,600 আর একজনের 19,500 টাকা চলে আসছে। এখন যদি এটা আমরা ডিসবার্সমেন্ট করতে চাই, তাহলে যে মাসের জন্য আমরা বেতনটা ডিসবার্স করতে ওই মাসটা সিলেক্ট করবো, এবং এখানে সালটা আমরা লিখে দিব, এবং ডিসবার্সমেন্ট পোস্টের মাধ্যমে কিন্তু আমাদের বিতরণ সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমাদের অ্যাকাউন্টস চাইলে এই স্যালারিটা যে কোনো সময় তাদেরকে প্রদান করতে পারবে বা তারা উত্তোলন করে নিতে পারবে। যদি আমি অ্যাকাউন্টসে যাই, অ্যাকাউন্টস থেকে এমপ্লয়ি স্যালারি পেমেন্ট এবং সকল অ্যাকাউন্টগুলো এখানে চলে আসবে, স্যালারি অ্যাকাউন্টগুলো। যেমন আশিক এবং সাদেক দুজনকে আমরা স্যালারি দিয়েছি। এখন যদি আশিককে সিলেক্ট, তাহলে কিন্তু তার সম্পূর্ণ বেতন এখানে চলে এসেছে। তাহলে এখানে যদি আমি তার সম্পূর্ণ স্যালারিটা দিয়ে দিই 27,600 টাকা, তাহলে পোস্ট ট্রানজেকশন কমপ্লিট করার মাধ্যমে তার কিন্তু স্যালারি প্রদান করা সম্পূর্ণ হয়েছে। এখন আমরা চাইলে এটা আমরা ক্যাশবুকে দেখতে পারি যে আমাদের কিন্তু স্বয়ংক্রিয়ভাবে খরচ এটা হয়ে গেছে। হ্যাঁ, যদি আমরা এখানে দেখি, এই যে এমপ্লয়ি স্যালারি চলে আসছে 27,600 টাকা খরচের পার্টে। এখন যদি আমরা আমাদের সফটওয়্যারের আয় ব্যয় রিপোর্টে চলে যাই, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো অ্যাকাউন্টস থেকে ইনকাম এক্সপেন্স এবং হচ্ছে প্রফিট লস দুইটার মাধ্যমেই। আমরা যদি ইনকাম এক্সপেন্সে চলে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এ অবধি দিস ডেট, লাস্ট মান্থ এবং লাস্ট ইয়ার এই অবধি আমাদের কি পরিমাণ উপার্জন হয়েছে। যেহেতু আমরা দেখতে পারছি যে আমাদের ইনকাম অন প্রোডাক্ট সেল থেকে আমরা এত টাকা আয় করেছি, উপার্জন করেছি, এবং এক্সপেন্সে আমাদের যে খরচগুলো হয়েছে, যেমন আমাদের বেসিক স্যালারি দিয়েছি, আমরা বাসা ভাড়া দিয়েছি, মেডিকেল অ্যালাউন্স, ট্রান্সপোর্ট অ্যালাউন্স, ফেস্টিভ্যাল স্যালারি, এই খাত বাবদ আমাদের এত টাকা খরচ হয়েছে। এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, যেটা হচ্ছে আমার অফিসের যে অফিসিয়াল যে খরচগুলো, সেগুলো আমার এখানে দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমি যদি এখন প্রফিটলেস রিপোর্টটা দেখি, তাহলে কিন্তু ওইখানে আমার আয় ব্যয়টা আমি আরো ভালোভাবে দেখতে পারবো। যদি আমি রিপোর্টটা প্রিন্ট দিই, তাহলে এখানে দেখতে পারছি আমার উপার্জন এবং আমার খরচ এবং আমার টোটাল নিট লস কত টাকা অথবা নিট লাভ থাকলে এখানে আমার চলে আসবে। তো সহজেই আমরা দেখতে পাচ্ছি যে রিপোর্টগুলো খুবই সহজ, আমরা সহজেই দেখতে পারবো এখানে আমাদের কি অবস্থা রয়েছে। এখন যদি আমরা আরেকটা গুরুত্বপূর্ণ রিপোর্ট দেখি, সেটা দেখতে পারি আমরা ব্যালেন্স শিট। আমাদের যে ব্যালেন্স শিটে যদি আমরা চলে যাই, তাহলে কিন্তু আমরা ব্যালেন্স শিটে দেখতে পারবো আমাদের অ্যাসেট পার্ট এবং লাইবিলিটি পাস। এখানে আমাদের সম্পদ সমূহ এবং হচ্ছে আমার যে দায় সমূহ এখানে আমরা সহজেই আইডেন্টিফাই করতে পারবো, এবং এর মাধ্যমে আমরা প্রতিষ্ঠানের যে ভবিষ্যৎ পরিকল্পনা খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবো। বাংলা ইআরপি টাইলস এন্ড স্যানিটারি সফটওয়্যারে আরো অসংখ্য ফিচার রয়েছে, যা ব্যবহারে আপনার টাইলস এন্ড স্যানিটারি ব্যবসায়কে সহজেই গতিশীল করে তুলতে পারেন। এতক্ষণ যাবৎ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ, এবং আরো বিস্তারিত জানতে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে।